যদি প্রশ্ন করা হয় যে বন্ধু কাকে বলে, তবে উত্তর হবে যে বিপদে আপদে অভাবে অনটনে সুসময়ে অসময়ে সুখে দুঃখে সব সময় ছায়ার মতো সঙ্গে থেকে সাহায্য করে, তাকে বন্ধু বলে। কিন্তু আমার গল্পের নায়ক নেয়ামত ও কেরামতের বন্ধুত্ব কীরকম, তা এই গল্প না পড়লে আপনারা বুঝতে পারবেন না। তাই আর দেরি না করে এবার গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম হচ্ছে কেরামত ও নেয়ামত। নেয়ামতুল্লাহ ও কেরামতুল্লাহ নামে দুই বন্ধু একটা অফিসে চাকরি করে। কেরামতের হাতে টাকা পয়সা খুব একটা থাকে না, কারণ সে অত্যধিক বিলাসী। কিন্তু নেয়ামত মিতব্যয়ী বলে অনেক টাকার মালিক হতে পেরেছে। নেয়ামত বিবাহিত, কিন্তু কেরামত বলেছে তার বোনের বিয়ে না দেওয়া পর্যন্ত সে বিয়ে করবে না। কেরামতের বোনটি কাজে কর্মে যেমন ছটপটে, তেমনি আচার ব্যবহারেও বড় শান্তশিষ্ট নম্রভদ্র। তাই তার বিয়ের প্রস্তাব আসতে লাগলো বিভিন্ন স্থান থেকে। কিন্তু পাত্র তো আর কিছুতেই কেরামতের মনের মতো হয় না। অবশেষে অনেক সন্ধানের পর এক ধনী ও সরকারি চাকরিজীবী এক পাত্রের সঙ্গে ঠিক হলো তার বোনের বিয়ে। বরপক্ষ চেয়ে বসলো অনেক কিছু। কেরামত বোনকে খুব ভালোবাসত, তাই অগ্রপশ্চাৎ তেমন বিবেচনা করেনি। বরং অনেক দিনে একটা ভালো পাত্র পেয়েছে বলে বরপক্ষের সব দাবি দাওয়া মাথা পেতে মেনে নিল। বিয়ের প্রায় মাস দিন বাকি আছে। বিলাসী কেরামত মিতব্যয়ী নিয়ামতকে বলল, ভাই নিয়ামত, বোনের বিয়ে নিকটবর্তী হয়েছে, এদিকে সম্পূর্ণ টাকার ব্যবস্থা করতে পারলাম না আমি। ব্যাংকও 3 মাসের আগে কোনো লোন দিচ্ছে না, কারণ বর্তমানেও দুটো লোন চলছে, তা তো তুই জানিস। তাই বলছিলাম তোর তো টাকার অভাব নেই, আমাকে 50,000 টাকা দিয়ে সাহায্য কর ভাই, আমি যত পারি তাড়াতাড়ি পরিশোধ করব। নিয়ামত বলল, ভাই কেরামত শুন, এ সংসারে কেবল স্ত্রী এবং তুই ব্যতীত আমার আপন বলতে কেউ নেই রে। আমি তোকে টাকা দেবো না তো আর কাকে দেব? তোর জন্য প্রাণটাও দিতে পারি। তা টাকা কবে দিতে হবে? কেরামত খুশি হয়ে বলল, না এখন আর দিতে হবে না, এত আগে দিয়ে কাজ নেই। বিয়ের 2 দিন আগে ফার্নিচার ছাড়িয়ে আনবো, সেদিন দেবে। হার্ড ক্যাশ না দিয়ে অনলাইন পেমেন্ট করলেই হবে। কেরামত বড় আশ্বস্ত হলো নিয়ামতের কথায়। তার প্রতি বড় শুভকামনাও করলো আল্লাহর কাছে। কেরামত অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়েছে বোনের বিয়ে উপলক্ষে। তাই ইদানিং বন্ধুর সঙ্গে আগের মতো সরাসরি খুব একটা দেখা হয় না, কেবল ফোনেই কথাবার্তা চলছে। কিন্তু বিয়ের 2 দিন আগে, অর্থাৎ ফার্নিচার ছাড়িয়ে আনার দিন সকাল থেকে কেরামত বন্ধু নিয়ামতের মোবাইলে অনেকবার ফোন করেছে, কিন্তু ফোন ঢোকেনি। শেষে নিয়ামতের স্ত্রীর মোবাইলেও ডায়াল করে অনেকবার, কিন্তু সেটাও সুইচ অফ বলছে। কিছুই বুঝতে না পেরে অবশেষে কেরামত সোজা রওনা হলো নিয়ামতের বাড়ি। গিয়ে দেখলো নিয়ামতের দরজায় বড় একটা তালা ঝুলছে, বাড়িতে কেউ নেই। এদিকে নিয়ামত বন্ধুকে টাকা দেওয়ার কথা দিয়ে নিজ বাড়ি গিয়ে স্ত্রীকে যখন ব্যাপারটি শোনালো, তখন স্ত্রীর আগে আগুন। বলল, এভাবে যদি মানুষকে টাকা দিতে থাকো তবে কাল কাঁধে থলি নিয়ে দুয়ারে দুয়ারে ঘুরতে হবে। আজ হয়তো কেবল আমরা দুজন আছি, কিন্তু কাল তো তোমার ছেলেপিলে হবে, তখন তাদের কি দশা হবে? তুমি টাকা দিও না, আর না হয়। নিয়ামত লক্ষ্মীর কথা একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। এখন তার উভয় সংকট, কারণ একদিকে যদি সে বন্ধুকে টাকা দেয় তবে হয়তো তার সহধর্মিণী তাকে বিসর্জন দিয়ে চলে যাবে। অপরদিকে কথা দেওয়া সত্ত্বেও যদি না দেয় তবে বন্ধুকে মুখ দেখাবে কেমন করে? সে ভীষণ চিন্তায় পড়ল। সারা রাত ভালোভাবে নিদ্রা যেতে পারল না। পরদিন অফিসে গিয়েও সুস্থ মনে কাজ করতে পারল না। অবশেষে ব্যথিত মনে বিকেলে বাড়ি ফিরে খাওয়া দাওয়া সেরে একটু সাহস করে দুটো কাশি কেসে স্ত্রীকে বলল, ওগো দেখো, কেরামত আমার বাল্যকালের বন্ধু। আজ সামান্য টাকার জন্য তার সঙ্গে এমন বেইমানি করাটা ঠিক হবে না। যদি টাকা না দিই তবে তাকে ও তার মা বোনকে কেমন করে মুখ দেখাবো? স্ত্রী বলল, তাহলে কয়েকদিন তাদের মুখ দেখিও না। নিয়ামত বলল, সে কেমন করে হবে? স্ত্রী বুঝিয়ে বলল, বিয়ের 2 দিন আগে তুমি অফিসে গিয়ে কয়েকদিনের ছুটি নিয়ে আসবে। আমরা বাবার বাড়ি গিয়ে বেরিয়ে আসবো। এর মধ্যে বিয়ে শেষ হয়ে যাবে। বাড়ি ফেরার পর তাদের একটা কিছু বানিয়ে বলে দেবে। নিয়ামত বলল, এর ভেতরে কেরামত ফোন করবে যে? স্ত্রী বলল, তোমার ফোন তখন সুইচ অফ করে রেখে দেবে। নিয়ামত ফের স্ত্রীকে জিজ্ঞেস করলো, আমার মোবাইল সুইচ অফ করে রাখলে তোমার মোবাইলে যে ফোন করবে তখন কি করবে? স্ত্রী উত্তর দিল, আমার মোবাইলও অফ করে রেখে দেব। নিয়ামত আবার বলল, দুটো মোবাইল যদি একসঙ্গে অফ করে রাখি তবে পরে যতই বানিয়ে বলি না কেন, কেরামত নিশ্চয়ই বুঝে ফেলবে যে আমরা ইচ্ছে করেই এমন করেছি। তখন তাকে কি বলবো?
নিয়ামতের স্ত্রী একটা ধমক দিয়ে স্বামীকে বলল, পরের কথা পরে ভাবা যাবে, আপাতত আমি যেভাবে বলছি সেরকম করবে। স্বার্থপর ও স্ত্রৈণ স্বামী নিয়ামত স্ত্রীর উক্ত মন্ত্রের বিরুদ্ধাচরণ করার কোনো সাহস পেল না। তাই তার কথা মতো কাজ করে সস্ত্রীক তার শ্বশুরবাড়ি চলে গেল। সেই জন্য সেদিন সকালে কেরামত নিয়ামতের বাড়ি গিয়ে তার ঘর বন্ধ পেয়েছিল। যাই হোক, নানান রকম চিন্তা ঘুরপাক খেতে লাগলো কেরামতের মাথায়। ভাবলো, নিয়ামত যদি একান্ত কোনো বিপদেই পড়ে যায় তবে অন্তত আমাকে জানাতে পারতো। টাকা দেওয়ার কথা বলে ফোন অফ করে কোথায় গেল কিচ্ছু বুঝতে পারছি না। এভাবে অনেক ভাবনার পরে কেরামতি যখন কোনো কাজে লাগলো না, তখন বিস্তর সুদে একজনের কাছ থেকে ধার করে আনলো 50,000 টাকা। বাড়ি এসে বড় দুশ্চিন্তায় পড়ল কেরামত। এত চড়া সুদ পরিশোধ করবে কিভাবে? তার উপর ব্যাংকের লোন। ভাবতে ভাবতে কিছুটা অন্যমনস্ক হয়ে অপ্রাসঙ্গিক ভাবনাতে পড়ে গেল কেরামত। এক সময় ভাবছে, হায় রে হায়, আমার নাম যদি কেরামত না হয়ে মেরামত হতো তবে বোধহয় ভালো হতো। কারণ আমার সারা জীবনটাই তো ভাঙ্গা গোড়ার মধ্যে দিয়ে চলল। এবার আমি বলি, শুনো ভাই কেরামত, নামে কি যায় আসে? নামের সঙ্গে যে কাজের মিল থাকতে হবে এমন তো কোনো কথা নয়। তোমার নাম কেরামত হয়েও তো তোমার মধ্যে কোনো কেরামতি নেই, বরং তুমি আজ আমাদের সাধারণ মানুষের চেয়েও বেশি বিপদগ্রস্ত। তোমার একটি মাত্র বোন, আর তুমি সরকারি চাকরি করো, তবু সেই বোনের বিয়ে তোমার নিজের টাকা দিয়ে দিতে পারছো না। এখনও তো তোমার ঘরে বিলাসিতার যন্ত্র বা চাহিদার স্টিম রুলার অর্থাৎ তোমার বউ ঘরে আসেনি। তবে তোমার এত টাকা খরচ হয় কিভাবে বলো দেখি? আর এদিকে নিয়ামতের নাম নিয়ামত হলে কি হলো? শুনতে পাই, এক বন্ধুর বিপদে অন্য বন্ধুর হৃদয়ের প্রশস্ততা, সমবেদনার ব্যাপকতা, আন্তরিক সহিষ্ণুতা, নিঃস্বার্থ উদারতা যেভাবে বৃদ্ধি পায় তা অন্যের বেলায় এমন হয় না। কিন্তু নিয়ামতের ক্ষেত্রে এমন কিছু হলো না। সে নিয়ামত হয়েও বন্ধুর বিপদে সাহায্য না করে তার সঙ্গে প্রতারণা করেছে। আর অন্যদিকে থার্ড পার্সন অর্থাৎ তৃতীয় ব্যক্তি, তার কথা আগে একবার বলেছিলাম, সেই বিখ্যাত বা কুখ্যাত সুদখোরের নাম হলো কেরামত। সেই বিখ্যাত বা কুখ্যাত সুদখোরের নাম হলো হেফাজত। তার টাকার ইন্টারেস্ট হলো 20%। তার নাম হেফাজত হয়েও তো আর সে কাউকে হেফাজত করছে না, বরং সে মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে চড়া সুদে টাকা ধার দিয়ে অনেক মানুষকে গাছতলায় দাঁড় করিয়ে আজকাল অনেক বড় পুঁজিপতি হয়ে গেছে। তবুও সে আজকের সমাজে সবার কাছে সবচেয়ে স্বীকৃত, আদৃত ও প্রশংসিত। সবার চাইতে সেই নামিদামি, গণ্যমান্য ও নেতৃস্থানীয়। কোনো সভা সমিতিতে সে গেলে সবাই বলে, ইস, আমাদের হেফাজত ভাই এসেছেন, ওনাকে সামনের সারিতে একটু বসার সুযোগ দাও। হায় রে আমাদের সমাজ, আর কবে তোমার সুবুদ্ধি হবে জানি না। যাই হোক, যেভাবেই হোক, কেরামতের বোনের বিয়েটি সম্পন্ন হয়ে গেল সুচারুরূপে। ছুটি কাটিয়ে কেরামত হাজির হলো অফিসে, কিন্তু নিয়ামতকে দেখতে পায়নি। তাই তার সন্দেহ ও চিন্তা আরও বৃদ্ধি পেল। সে একা একা অফিসে বসে চিন্তা করলো সারাদিন, কিন্তু অন্য কাউকে কিছুই জিজ্ঞেস করলো না নিয়ামতের ব্যাপারে। শেষে একবার মনে করলো, দেখি এখন একবার ফোন করে দেখি নিয়ামতের মোবাইলে, কিন্তু তখনও দুটো ফোনই সুইচ অফ বলছে। অবশেষে কেরামত ভাবলো যে অফিস সেরে বিকেলে নিয়ামতের বাড়ি গিয়ে দেখবে সে এসেছে কি না বা কি হলো। কেরামত নিয়ামতের বাড়ি পৌঁছবার আগেই অন্ধকার হয়েছিল। কিছুক্ষণ পরে বাড়িতে প্রবেশ করে বুঝলো ঘরটির তালা খোলা আছে আজ। ক্রমে এগিয়ে যখন উঠোনে পা ফেললো, তখন ঘরের ভেতরে একটু অন্যরকম কথাবার্তা চলছে বলে অনুমান হলো কেরামতের। তাই সে নীরব হয়ে অতি সাবধানে শুনতে লাগলো সেখানে দাঁড়িয়ে। নিয়ামতের স্ত্রী হাসতে হাসতে বলছে, এক ঢিলে দুটো পাখি মরল। একদিকে বন্ধুকে টাকা দেওয়া থেকে বাঁচা গেল, অন্যদিকে আমার বাবার বাড়িও বেড়ানো হলো, ইত্যাদি। কেরামত তা শুনে সম্পূর্ণ নিশ্চিত হলো যে নিয়ামতও তার স্ত্রী প্রতারণা করেছে তার সঙ্গে। মনে বড় দুঃখ পেল কেরামত। আর দেরি না করে ফিরে আসতে লাগলো সেখান থেকে। এমন সময় ঘরের ভেতর থেকে একজন দরজা খুলছে বুঝে সে সেদিকে আবার ফিরে একটা কাশি কেশে বড় করে জিজ্ঞেস করলো, নিয়ামত, ঘরে আছিস? নিয়ামত ঘর থেকে বেরিয়ে এসে, আরে কেরামত, তুই এ সময় আবার, এই বলে তার হাত ধরে টেনে নিয়ে বসালো ঘরে। কেরামত মনের আবেগ গোপন করে স্বাভাবিকভাবে বলল, আর বলিস না, আমার বোনের বিয়ের আগে থেকে কোথায় যে গেলে তোর কোনো পাত্তাই নেই। আর তোদের মোবাইলেও কত ফোন করলাম, কিন্তু সুইচ অফ বলেছে, কিচ্ছু বুঝতে পারলাম না। নিয়ামত বড় সিরিয়াস হয়ে বলল, ভাই কি বলবো তোকে, তোর জন্য আমি ভীষণ দুঃখিত ও লজ্জিত। তোর বোনের বিয়ের 3 দিন আগে বিকেলে অফিস থেকে ঘরে ফিরে দেখি তোর বৌদি কাঁদছে। তার বাড়ি থেকে নাকি একটু আগে ফোন এসেছিল। তার বাবা একেবারে মরণাপন্ন, তাই অতি শীঘ্র সেখানে যেতে বাধ্য হলাম। ভাই, তুই আমার উপর রাগ করিস না।
আর ফোনের বেলা ঘটেছে আরও একটা সমস্যা। সেদিন বিকেলে তাড়াহুড়োতে যাওয়ার সময় তোর বৌদি তার মোবাইল ঘরে ফেলে গিয়েছিল। সেটাতে চার্জ বোধহয় একেবারে কম ছিল, তাই একটু পরেই অফ হয়ে গিয়েছে। আর আমার মোবাইলের কথা আর কি বলবো, বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে। সেদিন তাড়াহুড়ো করে বেরিয়ে গাড়িতে ওঠার সময় পকেটে মোবাইল রাখতে গিয়ে ওটা নিচে পড়ে ডিসপ্লে খারাপ হয়ে যায়। তাই পথে যাওয়ার সময় মেকানিকের কাছে ঠিক করতে দিই। মেকানিক বলল ঠিক হতে অনেক সময় লাগবে, তাই সেটা সঙ্গে না নিয়ে চলে যাই। আজ আসার সময় মেকানিকের কাছ থেকে ছাড়িয়ে এনেছি। আচ্ছা ভাই, তুই আমার উপর রাগ করছিস না তো? কেরামত ম্লান হেসে বলল, আরে কি বলছিস, রাগ করবো কেন? বিপদ আপদ তো যে কোনো সময় মানুষের করতে পারে। আচ্ছা নেয়ামত, তোর শ্বশুরের আরাম হয়েছে? নেয়ামত বলল, হ্যাঁ, এখন তার অনেকটা সেরেছে। কেরামত বলল, না রে নেয়ামত, এখন আমি চললাম। নেয়ামত বলল, আরে থাম থাম, এভাবে কিচ্ছু না খেয়ে চলে যাবি? কেরামত বলল, বাড়িতে কেউ নেই, তাই অবিলম্বে যেতে হচ্ছে। আজ আমাকে যেতে দে ভাই, আরেকদিন এসে পেট ভরে খেয়ে যাব। এখন যাচ্ছি। সে বড় ব্যথিত মনে বাড়ি ফিরল এবং রাতে শুয়ে শুয়ে বিবিধ কথা চিন্তা করতে লাগলো। বন্ধু হয়ে কি কেউ এমন করতে পারে? পূর্বে ঘটিত কিছু ঘটনা তার মনে পড়ল। যেমন ছাত্রাবস্থায় মাধ্যমিক পরীক্ষার ফি দিতে না পেরে নেয়ামত পরীক্ষায় বসতে পারছিল না। কেরামত নিজের বাবার পকেট থেকে টাকা চুরি করে দিয়েছিল। আরেকবার নেয়ামত বসন্ত রোগে আক্রান্ত হয়ে ভীষণ ভুগছিল। তার বাবার ঔষধ কেনার টাকা ছিল না, কিন্তু কেরামত তাকে ঔষধ কিনে দিয়েছিল। তবুও নেয়ামত আজ চাকরি ও স্ত্রীকে পেয়ে কেমন করে হেন প্রবঞ্চনা করল। এমন বিবিধ কথা ভাবতে ভাবতে নেয়ামতের প্রতি কেরামতের নরম হিংসা গরম হয়ে উঠল। সে প্রতিজ্ঞা করল, বাছাধন, আমিও তোমাকে উপযুক্ত একটা শিক্ষা না দেওয়া পর্যন্ত সং ছাড়ব না। তুমি আমাকে টাকা দাওনি এ বড় কথা নয়, কিন্তু বঞ্চনা যে করেছ, তোমার অগোচরে আমিও তোমার ক্ষতি না করা পর্যন্ত ক্ষান্ত হব না। কিন্তু সে আড়ালে থেকে নেয়ামতের কিভাবে কি ক্ষতি করবে তা ভেবে পাচ্ছে না। তার মধ্যে যে ছোটোখাটো কৌশল মনে জাগে, তাতে সে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা থাকে। শায়িতাবস্থায় ভাবতে ভাবতে কোন সময় নিদ্রা এসে তার বাড়ি নিয়ে গেল সে বুঝতে পারল না। ভোরে নিদ্রাভঙ্গ হতেই বিষয়টি তার মনে পড়ল। তাই আরও কিছুক্ষণ ভেবে কিছু না পেয়ে হঠাৎ বিচলিত হয়ে উঠে অবিলম্বে তার সমবয়সী বিলায়তের বাড়ির দিকে রওনা হলো। বেলায়ত কেরামতের পিসির ভাসুরপো। সে যেমন চতুর তেমনি সতর্ক। কেরামত ছোটকালে পিসির বাড়ি গিয়ে তার সঙ্গে অনেক খেলাধুলো করেছে এবং উভয় মিলে বহু কাণ্ডও ঘটিয়েছে। তাই তার প্রত্যুত পণ্যমতিত্ব ছোটকাল থেকে কেরামতের ভালো জানা আছে। সেই জন্য সে শেষ সিদ্ধান্তে পৌঁছতে না পেরে এ মুহূর্তে বিলায়তের দ্বারস্থ হচ্ছে। বিলায়ত এত সকাল কেরামতকে দেখে কারণ জিজ্ঞেস করলে সে তার প্রতি আচরিত নেয়ামতের নিষ্ঠুর বিষয়টি বিস্তারিতভাবে বলল এবং বর্তমান তার উদ্দেশ্যটি জানালো। শেষে এটাও বলে ফেললো, তুমি যদি নেয়ামতের ক্ষতি করতে পারো তবে আমি তোমাকে জাকালো একটা পুরস্কার দেব। বেলায়ত নিচের দিকে চেয়ে নীরব হয়ে রইল। তারপর মুখ তুলে কেরামতের দিকে চেয়ে স্মিতহাস্যে বলল, তুমি যদি সঙ্গে থাকো তবে আমি কাজটি করতে পারবো। কেরামত সম্মত হয়ে কিভাবে করবে বলে জানতে চাইলে বেলায়ত তাকে বিশদভাবে বুঝিয়ে বলল। 3 দিন কেটে গেল। আজ অফিসে যেতে কেরামতের একটু বিলম্ব হয়েছে। 10:30 বেজেছে। অফিসে প্রবেশ করেই সে দেখল নেয়ামত ম্লান মুখে বড় অনুতপ্ত হয়ে বসে আছে এবং তার মাথার একদিকে ব্যান্ডেজ। কেরামত তা দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কী রে ভাই, তোর মাথায় ব্যান্ডেজ কেন, কি হয়েছে? নেয়ামত রুদনমুখ হয়ে বলল, ভাই, আমার রাহুর দশা দেখা দিয়েছে। কেরামত জিজ্ঞেস করলো, কোথাও আছাড় খেয়ে মাথা ফেটেছে নাকি? নেয়ামত বলল, না রে, তা নয়, তুই আমার সঙ্গে আয়, সব কথা বলবো। দুই বন্ধু সেখান থেকে উঠে এক নির্জন স্থানে গিয়ে বসলো। তারপর নেয়ামত বলতে লাগলো, আজ অতি ভোরে লম্বা লম্বা দাড়ি মুছওয়ালা দুটো পুলিশ আমার বাড়ি গিয়ে ঘরের দরজায় সজোরে ধাক্কা দিয়ে তীব্র কণ্ঠে বলল, নেয়ামত, ও নেয়ামত, ওঠ ওঠ, সারা রাত ডাকাতি করে সকালে শুয়ে আর ভালো মানুষই দেখাস না। আগের রাতে তোর দলবল নিয়ে শহরে ডাকাতি করেছিস, তোর নামে ওয়ারেন্ট আছে, তোকে ধরে নিয়ে যেতে এসেছি। আমি তখনও ঘুমোচ্ছিলাম। তোর বৌদি সজাগ ছিল। সে এমন কথা শুনে অবাক হয়ে আস্তে আস্তে বিছানা থেকে উঠে দরজার একটি ছোট ছিদ্র দিয়ে তাদের দেখে ভাবলো যে আমি যদিও ডাকাত নই বা কোনো ডাকাতি করিনি, তবুও পুলিশ যখন ডাকাতির অভিযোগে আমাকে ধরতে গিয়েছে তখন কিন্তু নির্দোষ বলে নগদ ছেড়ে দেবে না, বরং মারপিট করবে। তাছাড়া ইজ্জতের প্রশ্ন আছে। তাই তারা বাইরে থাকা অবস্থায় সে আমার গায়ে টিপে শিগগির সজাগ করলো এবং ঘরের কোণে রাখা বড় একটা খালি ট্রাঙ্কে ঢুকতে বলল। আমি তার কথায় সেটাতে ঢুকে গেলে সে বাইরে তালা লাগিয়ে দিল। তারপর ঘরের দরজা খুলল।
পুলিশ দুটো ঘরে ঢুকে আমাকে না পেয়ে তোর বৌদিকে জিজ্ঞেস করলো, এই তোর স্বামী কোথায়, এখনও ডাকাতি থেকে ফেরেনি? তোর বৌদি হতভম্ব হয়ে ক্ষীণস্বরে বলল, আপনারা কি বলছেন? আমার স্বামী ডাকাত নন, তিনি একজন চাকুরিজীবী। তখন তাদের একটি মুখ বেঁকচে বলল, তোর স্বামী চাকুরিজীবী, ডাকাত নয়? সে যদি ডাকাত নয় তবে এখন কোথায়? একথার উত্তরে তোর বৌদি কিছুই বলল না। তারপর সে আবার বলল, শোন, তোর স্বামী চাকুরিজীবী হোক আর যাই হোক, পুলিশের নজরে সে একজন ডাকাত। এই বলে তার হাতের লাঠি দিয়ে ঘরের অনেক বাসনকুসন ও আমি যে ট্রাঙ্কে ছিলাম সেটাও পিটিয়ে একেবারে চ্যাপ্টা করে দিল। সেই জন্য আমার মাথা ফেটেছে, কারণ আমি ট্রাঙ্কের ভেতরে কোনো রকম বসতে পারলেও মাথা সেটার ডাকনিতে লাগানো ছিল। তারপর তারা চলে যেতে তোর বৌদিকে বলল, এই তোর স্বামী ঘরে এলে বলবি সে যেন পিঠে তুলা বেঁধে 10টার ভেতরে পুলিশ স্টেশনে গিয়ে হাজির হয়, না হয় 12টার ভেতরে এসে তোদের ঘর ভেঙে চুরমার করে দেব। তোর বৌদি তা শুনে আরও ভয় পেয়ে তার পায়ে পড়ে এই বলে কাঁদতে লাগলো, পুলিশ সাহেব, দয়া করে আমার স্বামীকে বাঁচান। আপনি যত টাকা চান আমি দিতে রাজি আছি, আমার স্বামী নির্দোষ। এই বলে খুব তাড়াতাড়ি আলমারি থেকে 10,000 টাকার একটি বান্ডিল তার হাতে দিল। কিন্তু প্রথমে সে নিতে রাজি ছিল না। পরে তার সঙ্গে পুলিশটি অনুরোধ করলো, স্যার, বউ আপনার আমার সবার আছে, আপনি টাকাগুলো গ্রহণ করুন এবং ওর স্বামীকে বাঁচানোর চেষ্টা করুন। পরে সে সঙ্গীর কথায় গ্রহণ করলো এবং যাওয়ার সময় বলল, আচ্ছা ঠিক আছে, তোমার স্বামী এবারের মতো রেহাই পাবে, কিন্তু তাকে বলবে যে আগামীতে যেন কখনোই এমন না করে। আমরা এখন চললাম। তারা চলে গেলে তোর বৌদি আমাকে ট্রাঙ্ক থেকে বের করে সোনা কাকুর কাছে নিয়ে গিয়ে মাথায় ব্যান্ডেজ করালো। আচ্ছা কেরামত, তোকে একটি কথা বলতে আগে ভুলে গিয়েছিলাম। পুলিশ দুটোর মধ্যে একটির গলার সুর পুরুষদের মতো এবং একটির একদম মেয়েদের মতো। নেয়ামতের দুঃখপূর্ণ ঘটনাটি শুনে কেরামত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোর কথা শুনে আমার গায়ে কাটা দিল রে নেয়ামত। আচ্ছা বল দেখি, কে তোর ওপর থানায় ডাকাতির কেস করেছে? কে তোর এত বড় শত্রু? নেয়ামত আরেকটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমার ভালো রকম খাওয়া প্রায় প্রতিবেশী সবাই হিংসা করে, কেউ আমায় দেখতে পারে না। নিশ্চয় তাদের মধ্যে কেউ এমন জঘন্য কাজটা করেছে। কেরামত পুনরায় জিজ্ঞেস করলো, এখন কি করবি? নেয়ামত হতাশ মুখে বলল, কি আর করব, সহ্য করব, যা হওয়ার হয়ে গেছে। ভাই কেরামত, দয়া করে তুই এই ব্যাপারটি আর কারোর সঙ্গে গল্প করিস না, সব আমার অদৃষ্টের লিখন। এমন সময় তাদের নিকট আরও কিছু লোক এসে উপস্থিত হলেন, তাই তারা নিজেদের কর্মস্থলে চলে গেলেন। এখানে আমাদের বুঝতে বাকি থাকলো না, নেয়ামতের ঘরে যে পুলিশ দুটো ঢুকে হানা দিয়েছিল তারা ছদ্মবেশে কেরামত এবং বিলায়ত ছিল। তার মধ্যে যে মেয়েদের সুরে কথা বলছিল সে ছিল কেরামত, কারণ ধরা পড়ার ভয়ে সে গলার সুর বদলেছিল। তো বন্ধুগণ, এই হচ্ছে আমার গল্প কেরামত ও নেয়ামত। গল্পটি কেমন লাগলো তা আপনারা কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও পড়ার বা শোনার আর বোঝার সুযোগ করে দেবেন। তো আজকে এই পর্যন্ত।